বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আরও নানা শিল্প ব্যবসা বাণিজ্যের সঙ্গে নানাভাবে যুক্ত শওকত আজিজ রাসেল। আমার ডানের পেয়েছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শওকত আজিজ রাসেল, প্রথমে একটু বুঝতে চাইব যে বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য কোথায় দাঁড়িয়ে আছে? একটা কথা আমরা গত কয়েক বছর ধরে বলছিলাম যে একটা কর্তৃত্ববাদী সরকার, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার, সে সময়টা তো বলা হচ্ছিল যখন কোনো কিছু ডেলিভার হচ্ছিল না বা ফাংশনিং অনেক ক্ষেত্রে মনে হয় না যে একটা নির্বাচিত সরকার আসলে আস্থা ফিরে পাবে সবাই। বহুদিন পর একটা নির্বাচিত সরকার, 6 মাস তারা পার করলেন। কেমন দেখলেন, কেমন বোধ করছেন? সবচেয়ে বড় প্রশ্ন যে ব্যবসা বাণিজ্য শিল্পের সঙ্গে যুক্ত থেকে। দেখেন, আমরা যারা ব্যবসায়ী, আমরা যে পরিবেশে বিচরণ করি, তো একজনকে জিজ্ঞেস করি ব্যবসা বাণিজ্য কেমন আছো। তো সাম্প্রতিককালে যেটা আমি লক্ষ্য করছি, ব্যবসার কথা কেউ জিজ্ঞেস করে না, বলে শরীরটা ভালো আছে। তো এটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তো আপনি জানেন দেশের সংকট, চারিদিকে সংকট, অর্থের সংকট, নিরাপত্তার একটা সংকট এখন দাঁড়াচ্ছে। কারণ প্রতিনিয়ত ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, আপনার মিল মালিকরা খুব আতঙ্কের মধ্যে আছে। আমাদেরও একটি ফ্যাক্টরি গতকালকে বন্ধ হয়েছে, কারণ আমার পক্ষে সম্ভব না যে আমাদের একটা যেটা দিয়ে পার্টিসিপের উৎপত্তি, পার্টিকেল বোর্ড, সেটা গতকালকে বন্ধ করতে হয়েছে, আমাদেরকে লে অফ করতে হয়েছে। কারণ মাসে 3 কোটি টাকা বেতন প্লাস গ্যাস বিল না থাকা থেকেও বিল দেওয়া, এটা আমাদের লোড নেওয়া সম্ভব না। বছর এটা 50 কোটি টাকা আমার অ্যাড হবে। গত 3 বছর ধরে এভাবে অ্যাড হতে হতে অনেক টাকা অ্যাড হয়ে গেছে এবং এটা সাস্টেনেবিলিটি হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হতে পারে আপনি টাকাটা ফেরত দেবেন কী করে? তো সেটা যদি ফেরত দিতে হয়, সরকার তো সবই জানে, সরকার নিজেই স্বীকার করেছে যে গ্যাস আর বিদ্যুৎ আগামী 2 বছরে স্বাভাবিক হবে না। যদি তাই হয়, সরকার একটা প্ল্যান দিক আমাদেরকে, কারণ ওনারা তো খুব প্ল্যান বিশ্বাসী। যদি প্ল্যান দিতে না পারে, তাহলে আমাদের থেকে একটা প্ল্যান নিক, দুটোর একটা করুক। কিন্তু আপনারা তো কথা বলছেন, আপনারা তো মন্ত্রীর সঙ্গে কথা বলছেন, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে তো আপনারা কথা বলছেন। আমি দেখেছি আপনি নিজেও কথা বলেছেন। আমরা বলি, আমরা বোঝানোর চেষ্টা করি, এবং এই যে এখন যে দুর্যোগ যাচ্ছে, এটা কিন্তু ফোরসিয়েবল ছিল, এটা কিন্তু দেখবার মতো বা অনুমান করার মতো একটা জিনিস ছিল। কিন্তু 6 মাস পার হয়ে গেছে। এর আগে 18 মাস পাস করলো ইউনূস সরকার। এর আগে তো এটা উৎপত্তি হয় আওয়ামী সরকার থেকে। এখন যখন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ইউনূস সরকার কি করেছেন। ইউনূস সরকার এসে দেশের হাল ধরলেন। একজন সিনিয়র সিটিজেন, আপনার নোবেল লরেট সম্মান ব্যক্তি, উনি এসে দেশের হালটা ধরে কি করলো, একটা উদাহরণ দিয়ে বলি। আপনার যদি একটা মুদির দোকান থাকে, আপনি প্রতিনিয়ত বিক্রি করেন আর দেনা পানা সবাইকে শোধ করে দিলেন, এলাকার বা ব্যাংকের সব কিছু, আর নতুন করে মাল আর শেলফে উঠালেন না, তাহলে আপনার এই দোকানটা কি চলবে? এই দোকানটা একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যাবে। তারা এই স্টানবাজিটাই করেছে। তাদের আশেপাশে কিছু ভালো সুন্দর করে কথা বলতে পারে, কেউ বাংলা ভাষা ভালো বলে, কেউ ইংরেজি ভাষা ভালো বলে, কেউ স্টানবাজি ভালো করে, এদেরকে নিয়ে উনি অগ্রসর হয়েছিলেন। এবং ওই যে দোকানের যে উদাহরণটা দিলাম, সেভাবেই তারা দেশকে পরিচালনা করেছেন। তারা ক্লিন চিট নিয়ে বের হয়ে গেছে। এখন মনে করেন, আমি আরও অ্যাগ্রেসিভলি বলবো, আপনি যে 3rd FSRUটা বন্ধ করলেন ইন্টারিম গভর্নমেন্ট পিরিয়ডে, আপনার কি জ্ঞান ছিল না যে এইটার জন্য আমার গ্যাসের সংকট হতে পারে? তো তাদের তো বিচার হচ্ছে না, তাদেরকে তারা প্রশ্নবোধক হচ্ছে না। এই সরকার এসে আমরা অ্যাজ এ বিজনেস, আমাকে যদি বলেন আমি 7 দিন একটা FSRU কন্ট্রাক্ট করতে পারবো, কিনতে পারি আর না পারি, 7 দিনে আই ক্যান ক্লোজ এ ডিল। আমরা ব্যবসায়ীরা অনেক বড় বড় ডিল করে থাকি, কিন্তু আমার সরকার সেটা পারছে না কেন? আপনি কিনে প্রক্রিয়ার মধ্যে রাখেন, কিন্তু আপনার কেনাটাও এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। আর যেগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে চলবে না কেন? একটা প্রশ্ন অনেকেই বলবেন বা সরকারের দিক থেকে বলবে যে এত বড় ধ্বংসস্তূপের মধ্য থেকে দাঁড়িয়ে থেকে সেখান থেকে ঘুরে দাঁড়ানো, মানে 1 দশকেরও বেশি সময় যদি বলি, 17 বছর নাই বা বললাম, সম্ভব কিনা 6 মাসে? এটা একটা প্রশ্ন তারা করতে পারেন। আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে সরকারে তো অনেক ব্যবসায়ী আছেন, আপনি বলছেন ব্যবসায়ীরা পারবে, তো সরকারে তো অনেক অভিজ্ঞ সফল ব্যবসায়ীরাও কিন্তু মন্ত্রিসভায়ও আছেন। আছে যে আমি মনে করি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় দেওয়া হয়নি।
আপনার যে ডোমেইনে যে মন্ত্রী মহোদয় থাকা উচিত ছিল সেটা সঠিক হয়নি আমি মনে করি। এখানে আরও এক্সপেরিয়েন্সড, আরও মেধাবী, আরও কর্মঠ আপনার পার্লামেন্টে মেম্বার আছেন, যদিও আমাদের অর্ধ শতাধিক বা 100 ম্যাট্রিক পাসও করেনি, এরকমও আছেন। তো এনাদেরকে দিয়ে যদি আপনি দেশ পরিচালনা করতে চান, পলিসি রিফর্ম করতে চান, আমি মনে করি সেটা সঠিক হবে না। এখন সময় এসছে সিরিয়াস হওয়ার। সিরিয়াস নোট, আপনার আমাদের ইকোনমিস্ট আছে, আমার সামনেও বসে আছে, ওনারাও বলেন, আমরাও বলি, আমাদের কথা শুনতে হবে। আমার কথা হলো আপনার প্ল্যানিংয়ের মধ্যে এইসব কেন প্ল্যানিংয়ে থাকবে না? সবটা মিলেই তো একটা প্ল্যান। তো প্ল্যান কেন দুর্বল হচ্ছে এটার জন্য? আর বিপদ যদি বলেন, একটা ইংরেজিতে কথা আছে যে ওয়েন দের ইজ এ ক্যাটাস্ট্রফি দের ইজ এ উইন্ডো অফ অপরচুনিটি। আপনার যত মুশকিল তত আসান, আমরা বাংলা একটা কথা বলি, যায় বিপদের সময়ও কিন্তু একটা বাণিজ্য করে চলে যায় মানুষ। বিপদে অনেক অপরচুনিটি তৈরি হয়। পেট্রো কোম্পানিগুলা 400-800% প্রফিট করছে। আমার এখানে অ্যাভেলেবিলিটি নাই কেন? আমার রেশনিং সিস্টেমটা কি? আমার পাওয়ার, আপনি প্রাইম পাওয়ার কোত্থেকে নিব, তারপর রেগুলার পাওয়ার কোত্থেকে নিব, এগুলার গুছানোর ব্যাপার আছে। এখনও কি বলেন যে হ্যাঁ আমরা এমনভাবে গুছাইলাম অদূর ভবিষ্যতে এই প্রবলেম থাকবে না, সেটাও তো শুনতে পাচ্ছি না। আমি আসছি আপনার কাছে, যেহেতু এখানে ওই প্ল্যানের প্রসঙ্গ আসছে, পরিকল্পনার প্রশ্ন, প্ল্যানিংয়ের প্রশ্ন, সো ইকোনমিস্টের কাছে যে ডক্টর মাসুরিয়া, আপনি কি দেখছেন, কি মনে করছেন যে সংকটের কথা শওকত আজিজ রাসেল বলছেন, আসলেই কি বাস্তবতা সেটা কিনা? যদি সেটা হয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায়, ঘাটতিটা কোথায় আসলে? ধন্যবাদ। সংকট আছে নিঃসন্দেহে। রাসেল বলেছে, এটাও বলেছে যে সংকট কিন্তু গত 6 মাসে সৃষ্ট নয়। আমরা এই সরকার উত্তরাধিকার সূত্রে সংকট নিয়ে যাত্রা শুরু করেছে ফেব্রুয়ারি 17 তারিখ। সংকটের বেশিরভাগই শুরু 5ই অগস্ট পূর্ববর্তী বছরগুলোতে। মোস্টলি গভর্নেন্স ফেইলিয়ার, তার সাথে রং পলিসিস, সেগুলো থেকে। এবং তারপর 5ই অগস্ট পরবর্তী যে 18 মান্থ, সেখানেও যে সংকটগুলো ছিল তার মধ্যে আমি বলবো যে ম্যাক্রো ইকোনমির ফরেন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ছাড়া ওই 18 মাসে বাকিগুলোতেও খুব একটা নজর দেওয়া হয়নি ইন্টারিমের সময়ও। তাহলে এই সরকার চক্রাকার কম্পাউন্ডেড প্রবলেম নিয়ে যাত্রা শুরু করেছে, কিন্তু তারা তো জানতেন প্রবলেমগুলো আছে। প্রবলেমস ওয়ার ভেরি ওয়েল নোন। তো সেই দিক থেকে আমাদের একটা সবার এক্সপেকটেশন ছিল যে ওনারা, ইনফ্যাক্ট অগস্ট 2025-এ যখন নির্বাচনের ব্যাপারে স্পেসিফিক ঘোষণা আসলো, ফেব্রুয়ারি 2026-এ হবে, আসলে তখন দেশের মানুষ কিন্তু মোটামুটি ধরেই নিয়েছিল যে বিএনপি সরকার গঠন করবে, বৃহত্তম দল, জনপ্রিয় দল, সেটাই হয়েছে, 2/3 মেজরিটি নিয়ে হয়েছে। সেই জায়গায় আমি এবং আরও অনেকেরই হয়তো এক্সপেকটেশন ছিল যে ওনারা যে যা ওয়েল নোন প্রবলেমগুলো, সেগুলোর বিশ্লেষণ এবং সে বিশ্লেষণ ভিত্তিক সলিউশন একেবারে শুরু থেকেই তাদের হাতে থাকবে। আমরা যেটাকে বলি ইউ হিট দ্য রোড রানিং, কিন্তু সেই জায়গাটা বোধহয় হয়নি, সেটা প্রথম সমস্যা। কিন্তু তারা যেটা বলেছেন এতদিন, তারা যে পরিকল্পনার কথা, এবং কিছু কিছু পরিকল্পনা তো তাদের কিছু 31 দফায়, কিছু ইশতেহারে, কিছু নানান জায়গায় আছে, তাদের মুখে আমরা শুনছি। এগুলো কি শুধুই রেটোরিক নাকি রিয়েলিটি? ওনারা এটা অ্যাটলিস্ট আমি বলবো যে প্রধানমন্ত্রী এবং পার্টি লিডারশিপ এটা মিন করেন, তারা এটা ওন করেন, এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু ওয়াকিং দ্য টক, এই জায়গাতেই বোধহয় একটা বড় গ্যাপ হয়ে আসছে। ওই জায়গাটায় আমি আসছি। সরকার গঠন পরবর্তী অবস্থায় একেবারে যে কোনো ভালো কিছু হয়নি আমি সেটা বলবো না। প্রবলেমের রেকগনিশন কিন্তু ওনারা দিয়েছেন, মানে সমস্যা যে আছে সেটা স্বীকার করে নিয়েছে। এটা সাধারণত বাংলাদেশে হয় না পূর্বের বছরগুলো যদি আমরা দেখি। আর সমস্যা পার্টিকুলারলি ইকোনমিক চ্যালেঞ্জ বা ইভেন রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন, সেটা ল অ্যান্ড অর্ডার হোক, স্টেট অ্যাফেয়ার্স হোক, আপনি যদি সমস্যা আছে স্বীকার না করেন, সেই সমস্যার সমাধানের দিকে যাওয়া যায় না। তো আমি বলবো, আমি এই সরকারকে যেই জায়গাটা সবচেয়ে বেশি পয়েন্ট দিতে চাই সেটা হলো যে সমস্যার স্বীকৃতি দিয়েছেন ওনারা, একদম সঠিকভাবে স্বীকৃতি দিচ্ছেন। এবং এখন ওনারা বলছেন যে আগামী 2 বছর এটা হবে না, 3 বছর এটা হবে না, এই সমস্যার সমাধান হবে না। সেটা আসলে কি বার্তা দিচ্ছে? এবং আমার প্রশ্ন হচ্ছে যে সেখানে যে আস্থার সংকট নিয়ে শুরু হয়েছে, সেখানে উদ্যোক্তারা
আশাবাদী হবেন কিভাবে, সাধারণ মানুষ স্বস্তিতে থাকবেন কিভাবে যদি এই আতঙ্কের পরিবেশ বা এক আমার ধরনের মনে হয়- প্যানিক তৈরি হয়? হ্যাঁ, সো আস্থার কথাটা তো আপনি বলছেন, এই আস্থা কিন্তু তলানিতে চলে গেছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, মানে ইনভেস্টর কনফিডেন্স, বিজনেস কনফিডেন্স। সেখান থেকে সবাই আশা করেছিল যে একটা ইলেকশন, রিটার্ন অফ আ ইলেক্টেড গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, 5 ইয়ার স্টেবিলিটি থাকবে, তার সাথে সাথে কনফিডেন্সটা উঠে যাবে। কিছুটা উঠেছে, কিন্তু আসলে সেইভাবে এটা গতিটা পাওয়ার কথা ছিল কনফিডেন্সটা সেটা পাচ্ছে আসেনি। না আসার কারণ হলো, একদিকে একটা শূন্য জায়গা পূরণ হয়েছে, যে ইলেক্টেড গভর্নমেন্টের অনুপস্থিতি ছিল, সেটা হয়েছে, কিন্তু আরো অনেকগুলো যে শূন্য স্থান ছিল, পাওয়ার অ্যান্ড এনার্জি, এই সমস্যা আমার গত 3 বছর ধরে, আমার লজিস্টিক্স এবং পোর্টের সমস্যা 3 থেকে 4 বছর ধরে, ব্যাংকিংয়ের, একদিকে এনপিএল, আরেকদিকে যারা বোনাফাইড এন্টারপ্রেনর, তারা তাদের হাই কস্ট অফ ক্যাপিটাল এবং অনেক জায়গায় ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি নাই, এই সমস্যাগুলোর তো সমাধান হয়নি। সুতরাং সেই কারণে আস্থাটা ফেরত আসেনি। হ্যাঁ, আস্থাটা আরেকটু বেটার হতে পারতো কি হলে, আমার সেই জায়গায় মতামতটা হলো, অনেকগুলো প্রবলেম আছে, এগুলো সত্যিকার অর্থে 6 মাসে সম্পূর্ণ সমাধান হয়ে যাবে এটা আমরা কেউ আশা করিনি। আই থিঙ্ক এনার্জি প্রবলেম যেটা ছিল ইলেকশনের আগেও, এটা সম্পূর্ণ কন্ট্রোলে আসতে কয়েক বছর লাগতেই পারে। ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, জটিল ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকিংয়ে যে 32% এনপিএল মিনিমাম, এটা আসলে তো আরও অনেক বেশি আমরা জানি। 5-7টা ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, এগুলো নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, এগুলো তো আর মানে অল্প সময়ে ঠিক হবে না। কিন্তু ঠিক হওয়ার জন্য 6 মাসে আপনি কি ধরনের উদ্যোগ নিয়েছেন, সেটা কি কনফিডেন্স জাগ্রত করতে পারছে, সেই জায়গাতেই বোধহয় একটা বড় গ্যাপ হয়েছে, 1 নম্বর। 2 নম্বর গ্যাপটা হয়েছে, ওনাদের ইন্টেনশনটা, অ্যাটলিস্ট আমি বলবো প্রাইম মিনিস্টার লেভেলে ভেরি ক্লিয়ার। উনি চাচ্ছেন এই ধরনের সমস্যার সমাধান তো হবেই, বরঞ্চ এগুলো সমাধান করে বাংলাদেশ একটা গ্রোথের ধারায় ফেরত যাবে, জব ক্রিয়েশন, এক্সপোর্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, এফডিআই আসবে। কিন্তু এই ইন্টেন্ট, প্রবলেম রেকগনিশন এবং কিছু জার্গন যেগুলো আমরা শুনতে পাচ্ছি, টার্মিনোলজি, এটা আপনারা নিশ্চয়ই শুনছেন, বিভিন্ন মন্ত্রী বা উপদেষ্টা বা অন্যান্য সরকারি কর্মকর্তা লেভেলে অনেক ধরনের জার্গনের ব্যবহার আমরা শুনছি। ভালো, সেগুলোর অনেকগুলো যে মানে ওগুলো যে ইরেলেভেন্ট আমি তা বলবো না, অনেকগুলোই রেলেভেন্ট। কিন্তু মুশকিল হলো, আমি যদি ইন্টেন্ট আর ওয়ার্ডিংয়ের মধ্যে থেকে যাই, কাজের মধ্যে ওগুলোকে কনভার্ট করতে না পারি, তাহলে তো আমার সমস্যার সমাধানের দিকে আগাতে পারছি না, কনফিডেন্স আসারও কোনো সুযোগ নেই। সো নাম্বার 1 প্রবলেম যেটা বললাম, যে আপনার ইন্টেন্ট এবং যে সমস্যার রেকগনিশন, সেইটাকে অ্যাকশনে ওনারা কনভার্ট করতে এখন পর্যন্ত পারছেন না। আর দ্বিতীয় প্রবলেম আমি যেটা বলবো, যেটা গত সপ্তাহে খুবই প্রভাবশালী দেশের একটি অর্থ মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঢাকায় ছিলেন, তার সাথে আমারও কথা হয়েছে, আরও নীতি নির্ধারক বা আমার মতো হয়তো আরও অনেকের সাথেই কথা হয়েছে। ওনারাও এগ্রি করলেন, তারাও এইটা মনিটর করছেন, ম্যাক্রো, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ফিসকাল, সরকারের রাজস্ব অবস্থা। ওনাদেরও মনে হচ্ছে, এবং আমিও সেই যে একমত ছিলাম আমরা, যে কাজগুলো কেমন জানি এলোমেলো, অর্গানাইজ বা সিস্টেম্যাটিক ভাবে এফোর্টসগুলো আসছে না। দেখেন, আমরা একেবারে ছোট অর্থনীতি না, মানে ডেটা ম্যানিপুলেশন, টেলিভিশন সব কিছু কনসিডার করে অফিসিয়ালি এই সরকার, তার সময় আমরা $500 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা গেছি। আমার 19 কোটি লোক, প্রায় $45-6 বিলিয়ন এক্সপোর্ট, আমার শুধু টেক্সটাইলেই $32 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট। এরকম একটা অর্থনীতি যখন ক্রাইসিসে থাকে, তাকে টার্ন অ্যারাউন্ড ছোটোখাটো এফোর্ট, আজকে এইটা কালকে ওইটা, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, এটা দিয়ে হয় না। ইউ নিড আ ভেরি সিস্টেম্যাটিক প্ল্যান, যেটার অভাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সো স্বাগত রাসেল, আপনি শুনছিলেন সমস্যাটা আসলে কোথায়। যদি আমি একটু প্রায়োরিটাইজ করতে বলি, যে সমস্যা এখানে আসলে অগ্রাধিকার দেওয়া উচিত, ব্যাংকিং, এটা উনি লজিস্টিক্স এবং পোর্টসের কথা বলেছেন, এনার্জি অ্যান্ড পাওয়ার, রেগুলেটরি ব্যবস্থাপনা, মুদ্রানীতি, নাকি জিওপলিটিক্যাল ইস্যুস? সমস্যা আমাদের প্রথম যদি আমি অ্যাড্রেস করি, সেটা হচ্ছে আমাদের সময় ক্ষেপণ করার একটা প্রবণতা। আমরা সময় মতো গতি স্লোথ, এক্স্যাক্টলি
তো আমার যখন সময় আমি নষ্ট করি, এইসব বিগত সরকারে আসে কি করলো শুরুতে আপনার ব্যাংক, এটা কি ব্যুরোক্রেসির প্রবলেম না পলিটিক্যাল লিডারশিপ? এটা আমাদের লিডারশিপ, মাইন্ডসেট, শিক্ষাগত যোগ্যতা অনেক কিছু এটার মধ্যে কাজ করে। দেখেন, এই বিগত সরকার এসে প্রথমেই ব্যাংকগুলোকে বললো যে এইগুলো অবস্থা খুবই খারাপ। আর ব্যাংক আর ব্যবসা দুটা কিসের উপরে চলে? আস্থা, বিশ্বাস, এই সব কিছু হচ্ছে এগুলার পিলার। আর তার সাথে আছে তার অর্থায়ন। তো সেটাকেই আপনি পঙ্গু করে দিলেন বেশ কিছু কথা বলে, এ ব্যাংক ভালো, এ ব্যাংক খারাপ। আপনি রিপেয়ার করেন, আপনি রুগীকে রিপেয়ার করেন। আপনি এটা মার্কেটে কেন অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন আমার রুগীর ক্যান্সার হয়েছে? আপনি ভিতরে বসে বসে রিপেয়ার করেন, মার্জার করেন, অ্যাকুইজিশন করেন। একটা ছোট্ট দেশে এতগুলো ব্যাংকের দরকার নাই। এই ব্যাংকগুলো আমাদেরকে ফাইন্যান্সও করতে পারে না। মার্চ করার তো একটা আলোচনা উঠেছিল, উঠেছে, এটা গল্পই রয়ে গেল। এনাফ না, এটা এনাফ না। এই দেশে প্রাইভেট ব্যাংক 5টার বেশি হওয়া উচিত না আমি মনে করি। আপনি থাইল্যান্ড দেখেন, মালয়েশিয়াতে সরকার উদ্যোগ নিয়ে 400টা ব্যাংকে 5টাতে কনভার্ট করাইছে। তো আমরা তো ওগুলো দেখে আসছি। ব্যাংক নিগারা এটা করেছে, আমরা ওখানে পড়াশোনা করে এসেছি, শর্ট কোর্স করে এসেছি, আমরা দেখেছি। যেখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি, জানা হয়ে গেছে আমাদের কেন মার্জারটা হচ্ছে, কি বিপদ তারা মোকাবেলা করতে এই কাজগুলো করেছে, সেখানে আমরা নতুন করে করে ব্যাংক দিয়ে গেছি। ইট ওয়াজ এ গিফটেবল আইটেম। আপনি একটা ছক্কা মারছেন, আপনার একটা ব্যাংক উপহার দেওয়া হইলো। ক্রিকেট ভালো খেলছেন, আপনাকে একটা ব্যাংক দেওয়া হইলো। পুলিশকে একটা দেওয়া হইলো, আর্মিকে একটা দেওয়া হইলো। আর ওদের তো ব্যাংকিং করার, যদি ওরা ভালো করছে, অনেকের চেয়ে ভালো করছে, কিন্তু এটা কিন্তু আপনার প্রক্রিয়া হতে পারে না ব্যাংক দেওয়ার বা ইনস্টিটিউশন হ্যান্ডওভার করার, হোটেল দেওয়ার। তারপরে এইগুলা করলেন, এখন দেখা যাচ্ছে ওরাই সবচেয়ে ভালো আছে, বাকিরা খারাপ, দুর্বল হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি এক্সপ্লয়েট করেন আপনার ক্ষমতা, এই যে একটা ছোট্ট রাষ্ট্র, আমরা টেলিকমও ওন করি না, এইটার টাকা বিদেশে চলে যাচ্ছে। এটা তো হাওয়ার বাতাসের টাকা। আমাদের যদি এভাবে মানি ড্রেইন হয়ে যায় বিদেশে, এটা সরকারের কাছে থাকা উচিত। আজকে গল্প হচ্ছে নাকি পেট্রোল সবই নাকি প্রাইভেটাইজেশন হবে, তো সেটারও ছক দেখি আমরাও ওই ব্যবসা করব, আমাদেরকেও সুযোগ দেন। নাহলে আপনি একজনকে দেবেন কেন? সবাইয়ের জন্য ঢালাও করে দেন, আমরা দেখি কার কত দম আছে, কে ব্যবসাটা করতে পারে। আপনি একজনকে দিবেন, আরেকজনকে দিবেন না, স্বজনপ্রীতিতা করবেন, কোথা থেকে কী ডিল হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। ভাঙা দেশ, ভাঙা ইকোনমি, আমরা স্বপ্ন দেখি বড় বড় রাস্তা ব্রিজ বানানোর, 40,000 কোটি টাকার প্রজেক্ট, কেউ আইটি প্রজেক্ট বানাচ্ছে, কেউ হেলথের প্রজেক্ট বানাচ্ছে। এখন মনে হয় আমরা একটা স্বপ্নপুরীতে বসবাস করছি। উই আর নট রিয়েলিস্টিক। আমরা প্রথমেই বলে দিয়েছি আপনার বাস্কেটে, আপনার চ্যানেলে আমি বলেছি যে শুরুতেই, যে আমার হাতে যে বাস্কেটে যেগুলো আছে ঝুড়িতে, সেগুলো আগে রিপেয়ার করি। বিদেশি ইনভেস্টমেন্টের স্বপ্নটা একটু পরে করি। এগুলোকে রিপেয়ার করলেও আজকে আপনার কিন্তু মানুষ এত চাকরিচ্যুত হতো না, আপনার ইকোনমি আর একটু বেটার থাকতো, আর আপনার বন্ধ হতো না ফ্যাক্টরি এভাবে। আর পরিকল্পনা দিতেন আমাদেরকে, হ্যাঁ আমার একটু সংকট যাবে, আসতে পারে, তোমরা ডিজেল ওরিয়েন্টেড পাওয়ারে একটু ঝুঁকি করো, ইনভেস্ট করো, অথবা তুমি পাওয়ার এভাবে করো, টারবাইন ইনস্টল করো, তারপর পিডিবি থেকে নাও, আরইবি থেকে নাও, রেশনিং করো, আমাদের সাথে বসে আলাপ করো। আমরা তো ওই প্রস্তুতি ছিল না আমাদেরকে ডার্কে রাখা। যেমন বাবু বলেছে, মাসুর ভাই বলেছেন যে এই যে অ্যানাউন্সমেন্টটা, এটা কিন্তু বহির্বিশ্বে ভালো না, এই যে 2 বছর আপনার এটা সংকট মিটবে না। এক হিসাবে আমি ব্যবসায়ী হিসেবে মনে করি ভালো। তাহলে মিটবে না ভালো আপনি বলছেন। আবার এই সময় আমরা দেখছি যে বিদেশি বিনিয়োগকারীরা দল বেঁধে আসছেন, সরকারও সেটা বলছে, প্রচারও করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় বিশাল একটা টিম ঘুরে গেল, ভারতীয় একটা ব্যবসায়ী প্রতিনিধি দল আসছে। সরকার ধারণা দিচ্ছে যে সবাই বিনিয়োগ উৎসাহ নিচ্ছে। আইটিতে $2 বিলিয়ন নিয়ে আসতেছে ইংল্যান্ডের কোম্পানি, এগুলো আমরা শুনতেছি। এটা আমরা এখন না, আগে থেকেও শুনে আসতেছি, এটা নতুন কিছু আমাদের জন্য না। তো আমার কথা হলো যে আপনি তো যেগুলা আপনার ইউ হ্যাভ ফার্স্ট ইউ টেক কেয়ার অফ ওন বেবি, তাদেরকে আপনি নিজেই তো টেক কেয়ার করবেন বিফোর ইউ থিঙ্ক ইভেন দেশীয় বিনিয়োগকারীদের। হ্যাঁ, তো সেখানেই তো আপনার ক্রমশ বন্ধ হচ্ছে, ঝুঁকিপূর্ণতা যাচ্ছে, ব্যাংকগুলো দুর্বল হচ্ছে, দোকান বন্ধ হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে। তো সেখানে আপনার যে টপ আপ করবেন তাদেরকে জীবিত রাখার জন্য, সেটার পরিমাণ কিন্তু অনেক কম। আপনি একটা নতুন কিছু চিন্তা করাচ্ছে, নতুন রাস্তা করাচ্ছেন, পুরানো রাস্তা রিপেয়ার ইজ মাচ মোর চিপার। আপনি এখন সব কিছু নতুন করে চিন্তা করছেন, সেটা আমি মনে করি যে ফার ফেচড, অনেক অদূর ভবিষ্যতে চিন্তা করতে পারবেন। এই মুহূর্তে আপনাকে ওই যে সময়ক্ষেপণ বললাম, বুলেট স্পিড বলেন, ফাস্ট ট্র্যাক বলেন, আপনাকে যা আছে আপনার হাতে এদেরকে রিপেয়ার করতে নামতে হবে। আমাদের যখন মনে করেন একটা টেক্সটাইল,
আমার বাস্কেটে যেটা আছে, আমার 5টা স্পিনিং মিল, এই 5টাকে যদি আপনি কনভার্ট করেন ওয়েলথে, তাহলে এটার পরিমাণ হচ্ছে 2,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট সাইজ। এটা তো আমি কোনোখানে নিয়ে যেতে পারবো না, এটা দেশেরই একটা সম্পদ। এখন এটা বন্ধ আছে, আমি 400 কোটি টাকা মাত্র লাইবিলিটি আমার, 2,500 কোটি টাকা ভার্সেস 400, কিন্তু আমাকে ব্যাংক এখন সাহায্য করতে পারছে না, আমার এলসি খুলতে পারছে না, ব্যাংকের কাছে অর্থ নেই, অথবা তারা বহির্বিশ্বে তাদের ক্রেডেনশিয়াল হারিয়ে ফেলেছে, তাদের এলসি অ্যাকসেপ্ট করা হচ্ছে না। যারা যেই মালগুলো পণ্যগুলো আমি কিনেছি সেগুলো 11 মাস 12 মাসও তারা পেমেন্ট পাচ্ছে না, তারা নতুন করে ওই ব্যাংক থেকে এলসি, আমি কোনো ব্যাংকের নাম ধরছি না, নতুন করে ওই ব্যাংক থেকে এলসি নেবে না। তো এইগুলাকে অ্যাড্রেস করা আমি মনে করি খুব দরকার, এবং গভর্নর সাহেব চেষ্টা করছেন, তবে আরও আমি মনে করি চেষ্টা করার সুযোগ আছে, জায়গা আছে। মিস্টার মাসুরিয়াজ, আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন এবং সরকারেরও একটা প্ল্যান, তারা বলছে যে তাদের প্ল্যানের মধ্যে 1.5 বছরে 1 কোটি মানুষের তরুণের কর্মসংস্থান করবে। তো বিনিয়োগ যদি না হয় এবং এফডিআইয়ের কথা আমরা বলি, দেশের বিনিয়োগ পরিস্থিতি যদি, দেশীয় বিনিয়োগ যদি স্থানীয় বিনিয়োগকারীরা যদি উৎসাহী না, বিদেশি বিনিয়োগকারী কোত্থেকে আসবে? আর ওই অর্থনীতির আলোচনায় প্রবৃদ্ধি তো সবসময় আমরা আলোচনা করি, প্রবৃদ্ধির হিসেবটা কীভাবে হলো, প্রবৃদ্ধির সুফল সবার মধ্যে পৌঁছচ্ছে কিনা, সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, সেই আলোচনা। কিন্তু বিনিয়োগ কর্মসংস্থান যে পরিস্থিতি, রেটোরিক ভার্সেস রিয়ালিটি, খুব ভালো অবস্থায় নেই। বিএনপির এইবারের ম্যানিফেস্টোটা কিন্তু চারদিকে খুব প্রশংসা পেয়েছে, কারণ খুব ইনোভেটিভ আইডিয়াজ আছে, যেমন ক্রিয়েটিভ ইকোনমি, অনেক নাম্বারস আছে, মানে সুনির্দিষ্ট স্পেসিফাই করা হয়েছে। আপনি জানেন যে এফডিআইয়ের ক্ষেত্রে 2.5% জিডিপির সেই জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, $1 ট্রিলিয়ন, 18 মাসে 1 কোটি জব। এইটা ইলেকশনের আগে থেকেই বিএনপি বলছিল এবং এটা বেশ সাড়া ফেলেছে। ফার্মার্স কার্ডটার তো আছে, কিন্তু আমি জানি না, আমি কিন্তু গত 6 মাসে যত দিন গড়িয়েছে, আমি কিন্তু এই 18 মাসের 1 কোটিটা আর শুনছি না খুব বেশি। এটা রিভার্স চলছে। সরকারের মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বা মানে নীতি নির্ধারকরা কিন্তু, আমি গত 2-3 মাসে, আমি জানি না আপনাদেরও সেই অভিজ্ঞতা নাকি, আমি এটা দেখছি না। আমার ধারণা এই যে প্রবলেম তো আগেই ছিল, ইনহেরিট করেছে বলেছি, কিন্তু সেগুলো মানে যখন দায়িত্বে আসলেন তখন হয়তো ওনারা দেখছেন যে এগুলোর সলিউশনসগুলা সহজ না। আরেকটা হলো ইভেন 1.5 কোটি 18 মাসে আসলে কতটুকু, আমি এটাকে ভিশন হিসেবে সবসময় ভালো মনে করি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা সেই সময়ও আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য ছিল সেটা নিয়ে কথা বলা যেতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু বছরে মাত্র ডোমেস্টিক্যালি 11 থেকে 12 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে, আর 10 থেকে 11 লাখ বিদেশে ওভারসিজ এমপ্লয়মেন্ট। তো সেইখানে আপনি 10 থেকে 11 লক্ষ যখন বছরে, তো আমরা ধরে নিতে পারি মাসে 1 লক্ষ, 18 মাসে 1 লক্ষ, তো এটাকে যদি 18 মাসে 18 লক্ষ হওয়ার কথা। এটাকে যদি আপনি গোল্ড স্ট্যান্ডার্ডেও নেন তো হয়তো ডাবল হবে, তাহলে 24 লক্ষ 25 লক্ষ হলো। আর গোল্ড স্ট্যান্ডার্ডে নিতে গেলে তো আপনাকে কাজ করতে হবে, এনার্জির প্রবলেম সলভ করতে হবে, মানে বিনিয়োগ থেকেই তো এটা হবে। পাবলিক সেক্টর এমপ্লয়মেন্ট তো আসলে বেশি হয় না, ওই কাজের বিনিময়ে খাদ্য টাইপের যেগুলো হয় এগুলো তো সাস্টেইনেবল না, টেকসই না, কয়েক মাসের জন্য হয়। বেসরকারি খাত ক্রিয়েট করবে, বেসরকারি খাতের অবস্থা ভালো না। সুতরাং আমি আশা করব ওনারা যে চারদিকে যে একটা মানে আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল ম্যানিফেস্টো এবং ইলেকশনকালীন অনেক নাম্বার দিয়ে, তার মধ্যে একটা ছিল কর্মসংস্থান 1 কোটি 1.5 বছরে, 1 কোটি না হোক, আমি এটাকে ভিশন হিসেবে দেখি, 1 কোটি পারতেই হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমি এখন বছরে 10-12 লাখ আভ্যন্তরীণভাবে করি, সেখানে আমি 25 লাখে যদি নিতে পারি, আমি তো মনে করি এটা বিগ সাকসেস। কিন্তু সেটার জন্য বর্তমান পরিবেশটা নেই, এই জন্যই হয়তো আমরা এটা সম্বন্ধে কথাবার্তা একটু কম শুনছি, আস্তে আস্তে ব্যাক বার্নারে যাচ্ছে। এটার মূল কারণ হলো বিনিয়োগের পরিস্থিতি। যদি আপনি দেখেন, আমরা তো এতক্ষণ স্পেসিফিক চ্যালেঞ্জ আলাপ করছিলাম, রাসেল এনার্জি, ফাইন্যান্স, এগুলোর কথা বলছে। আমি এখন একটু যদি মানে ম্যাক্রো নাম্বারসগুলো যাই, আমাদের এখন ইনভেস্টমেন্ট জিডিপি, প্রাইভেট ইনভেস্টমেন্ট জিডিপি নেমে আসছে 21.4%-এ, 10 বছরের মধ্যে লোয়েস্ট। প্রাইভেট সেক্টর কতটুকু ভাইব্রেন্ট এটা বোঝার একটা ইন্ডিকেটর হলো ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে প্রাইভেট সেক্টরের কাছে কি পরিমাণ ক্রেডিট যাচ্ছে, ক্রেডিট টু প্রাইভেট সেক্টর, এটার গ্রোথ, এটা 4.5%-এর নিচে নেমে আসছে, 22 বছরের মধ্যে লোয়েস্ট। মানে প্রাইভেট সেক্টরের ক্রেডিট ডিমান্ড নাই। সেটা কখন থাকে না, যখন মার্কেট সেই জায়গায় অপারেট করতে তাদের সমস্যা হচ্ছে, ক্রেডিট নিয়ে উনি কী করবেন, যেটা আছে এটাকেই তো, যে রাসেল একটু আগে বললো 400 কোটি, সেটাকে সার্ভিস করতেই তো হিমশিম খেতে হচ্ছে। সুতরাং আমার ইনভেস্টমেন্ট পরিস্থিতি ভালো না নাম্বারস দিয়ে যদি দেখি।
আর ইনভেস্টমেন্টের যে পরিবেশ সেই জায়গাতে এনার্জি, ব্যাংকিং, রেড টেপস, দেখেন এই ধরনের আমি একটু যদি বলি যে 17ই ফেব্রুয়ারি যেদিন ওনারা ক্ষমতা নিলেন সেই দিন অর্থনীতিটা চ্যালেঞ্জ তো ছিল, এটা আমরা সবাই জানি, সেটাকে আপনি ডিফাইন করবেন কিভাবে, এটার অনেকগুলো অ্যাঙ্গেল আছে, কিন্তু 5টা বা 6টা মাত্রা ছিল একেবারে ডমিনেটিং বা ডিফাইনিং ফিচার। 1 নম্বর ছিল সামষ্টিক অর্থনীতি, যেটা ম্যাক্রো ইকোনমি, যেটা 5ই অগস্টের আগ পর্যন্ত প্রতিনিয়ত পড়ছিল। আমি একটু আগে বলছিলাম ইন্টারিম গভর্নমেন্টের একমাত্র ইকোনমিক সাকসেস আমি যেটা দেখি, ওনারা ফরেন এক্সচেঞ্জ যেটা মূল সমস্যা ছিল ম্যাক্রোর, সেটাকে একটু স্টেবিলাইজ করতে পেরেছিলেন। এটা এখনো সেই জায়গাতেই আছে, কিন্তু এটা মানে পড়ছে না, কিন্তু দুর্বল। আপনি দেখেন আমার এখন নেট রিজার্ভ 26-27 বিলিয়ন ডলার, সেটা ওই 5ই অগস্টে 19-20 ছিল, তার চেয়ে ভালো হয়েছে, এটা ভালো, কিন্তু আমার তো গ্রোথ মাত্র 3.5 থেকে 4%। আমি 5%, 6% গ্রোথে যদি যেতে চাই, আমার যে পরিমাণ ইম্পোর্ট প্রয়োজন হবে, আমি এই 26-27 বিলিয়ন ডলার দিয়ে কি আমি সেই গ্রোথে যেতে পারবো? তার মানে ওই জায়গায় আমি দুর্বল। দ্বিতীয় হলো ইনফ্লেশন, ওই ম্যাক্রোর ইনফ্লেশনটা গত 2 মাসে সামান্য একটু কমেছে, কিন্তু এইটা নিয়ে খুব খুশি হওয়ার এখনো কোনো কারণ নাই, কারণ যেই জায়গাটায় আছে এটা এখনো উচ্চ মূল্যস্ফীতি। এইটার জন্য কস্ট অফ ক্যাপিটাল রাসেলের মতো এন্টারপ্রেনারের অসুবিধা হয়ে যাচ্ছে। আরেকদিকে বাজারে ক্রয় ক্ষমতা কমে বিজনেসের জন্য ডিমান্ড কমে যাচ্ছে, বিজনেসের মোটিভেশন কমে যাচ্ছে। এটা ছিল ম্যাক্রো সমস্যা। সেকেন্ড, ইনভেস্টমেন্টে ধীর গতি। আজকে কয়েক বছর ধরে আপনি 17-18 পর থেকে 24% অফ জিডিপিতে এটা স্টাক ছিল। আমরা তখনই বলতাম যে আমাদের ইনভেস্টমেন্টের অবস্থা খারাপ। আর এই আপনার 17ই ফেব্রুয়ারি যখন সরকার গঠন হয়, এটা 22-22%, তো খুব একটা আপনার ভালো জায়গায় ছিল না। এক্সপোর্টে, যেটা আমাদের লাইফ লাইন, আমরা নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ, আমাদের ফরেন এক্সচেঞ্জ, ম্যানুফ্যাকচারিং, ফর্মাল এমপ্লয়মেন্ট, সবগুলোর জন্য এক্সপোর্ট একেবারে ক্রিটিক্যাল লাইফ লাইন। আপনি যদি গত ফিসকাল ইয়ার যেটা শেষ হয়েছে জুনে দেখেন, 12 মাসের মধ্যে 10 মাস এক্সপোর্ট ড্রপ করেছে। পুরো বছরে গিয়ে শেষ মাসে একটা বড় জাম্প করায় নেট নেগেটিভ 1%-এর মতো, কিন্তু 12 মাসে 10 মাস আমাদের এক্সপোর্ট নেগেটিভ, এটা কিন্তু গত কয়েক দশকের মধ্যে প্রথম হয়েছে। 3 নম্বর। 4, পাওয়ার অ্যান্ড এনার্জিতে আজকাল কেউ বলছে ইরানের জন্য এই অবস্থা। ইরান শুরু হওয়ার আগেই আমাদের, রাসেল এটা আরও ভালো জানবে, আমি যেটা জানি 1100 MMCF পার ডে আমার গ্যাস শর্টেজ ছিল, যা প্রয়োজন তার চেয়ে 1100 কম। এখন সেটা 1600-1700 পার ডে শর্টেজে গেছে। আরেকদিকে ইম্পোর্টেড এলএনজির উপর আমরা আগের ভুল সিদ্ধান্তের জন্য আনঅ্যাভয়েডেবলি নির্ভরশীল হয়ে গেছি। আমার 4 নম্বর প্রবলেম। 5 নম্বর ছিল এমপ্লয়মেন্ট, যেটা এই সরকারের একটা বড় প্রায়োরিটি। আমার ইউথ আনএমপ্লয়মেন্ট, এডুকেটেড ইউথ আনএমপ্লয়মেন্ট প্রায় 30%-এর কাছাকাছি, সাউথ এশিয়াতে হাইয়েস্ট। আর 23, 24, 25-এর শুরু, এই আড়াই বছরে আমাদের এক্সিস্টিং এমপ্লয়মেন্ট থেকে প্রায় 22 লক্ষ এমপ্লয়মেন্ট হারিয়ে গেছে। উল্টা উই লস্ট এক্সিস্টিং। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাহলে এই আরেকটা ফিচার ছিল সরকারের আর্থিক সক্ষমতা। সেখানে আপনারা জানেন যে ট্যাক্স রেভিনিউ সবসময় দুর্বল, কিন্তু এটা 7%-এর নিচে নেমে গেছে জিডিপি খারাপ হতে হতে। আর ডেট যেহেতু 16-17 সাল থেকে অতিমাত্রায় ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্পে যাওয়া হয়েছিল, অনেকগুলো প্রয়োজনীয় না, অনেকগুলো অতি মূল্যে, ডেট সার্ভিসিংয়ে এমন প্রেশার আসছে খুব বেশি নতুন ডেট নিয়ে চলার, ফরেন ডেটের পার্টিকুলারলি, সেই জায়গাটা স্পেসটা নাই সরকারের। এখন এই সবগুলো যদি মেলান, আমাদের যেই ধরনের প্রথম দিন থেকে, মানে একদিনে তো হবে না, বাট 30 দিনের বেশি একটা মানে প্ল্যান বলবো না, আমি প্ল্যানের পরবর্তী অংশ কৌশল, এবং সেই কৌশলের বাস্তবায়ন, অ্যাকশন প্ল্যান যেটা আমরা বলবো, এটা আমি আশা করছিলাম যে 30 থেকে 45 দিনের মধ্যে থাকবে। আমি এখনো দেখিনি, আপনারা দেখেছেন নাকি আমি জানি না। সুতরাং এই ক্রাইসিস প্রোন ইকোনমিকে আপনি যদি টেনে তুলতে চান, আপনাকে অত্যন্ত বুদ্ধিমান, স্মার্টলি, সিস্টেম্যাটিক্যালি অর্গানাইজড এবং কম্প্রিহেন্সিভ ইকোনমিক রিকভারি প্ল্যান। সেই প্রশ্নটাই আপনার কাছে রেখে যেতে চাই যে এই কম্প্রিহেন্সিভ প্ল্যানটা কি হতে পারে। একটা তো হচ্ছে এখন আশু সমস্যা সমাধান করা খুব জরুরি, কিছু কিছু ক্ষেত্রে আছে, এবং সেখানে হয়তো অ্যাকশন নিতে গেলে কোনো মহল থেকে প্রতিবাদ আসতে পারে, সমালোচনা হতে পারে, সেটা নেয়ার
নৈতিক এবং সামগ্রিক শক্তি সরকারের আছে কি না, সরকার নেবে কি না, সেটা একটা বোঝার। মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কারণ আমাদের প্রত্যেকটা সরকারি প্ল্যান করে নির্বাচন না হলে তো অনেক উত্তম, নির্বাচন হলে নির্বাচনের মধ্যে আসলে তো বেসিক্যালি 3-4 বছরের বেশি প্ল্যান করতে পারে না, কিন্তু আসলে তো দেখা দরকার 30-40-100 বছর। সেই জায়গায় কি করা উচিত বলে আপনার কাছে মনে হয়? আরেকটা হচ্ছে যে এই ক্রাইসিসে আমাদের ক্যাপিটাল মার্কেট কখনই দাঁড়ায়নি, সেই অর্থে আশা মানে সবসময় হতাশ করেছে, ক্যাপিটাল মার্কেটে লুটপাট হয়েছে। ক্যাপিটাল মার্কেটকে এখানে কোনোভাবে ব্যবহার করবার সুযোগ আছে কি না? সেখানে অবশ্য আস্থাটা বড় প্রশ্ন, কারণ জনগণ যারা ওখানে বিনিয়োগ করতে গেছে, সাধারণ মানুষ বা অন্যরা বড় ব্যবসায়ীরাও সবাই হতাশ হয়েছে। আমি আপনার কাছে শুনবো, তার আগে শওকত আজিজুর রাসেল। আমি আগে বলেছি, হয়তো প্ল্যান দেন নয়তো প্ল্যান নেন, দুটোর একটা করেন। আর আমাদের প্ল্যান যদি খারাপ থাকে আপনারা বুঝাই দেন যে আমাদের প্ল্যানটা রং। আমরা বহুবার চেষ্টা করছি সরকারকে বোঝানোর জন্য যে দেখেন, আগামী 3 মাসে আমি 15 লক্ষ কর্মসংস্থান আপনাকে গ্যারান্টি দিতে পারবো, কিন্তু আপনি আমাকে একটা জিনিস গ্যারান্টি দেন যে আগামী 15 মাস আমার দেশ সুতা কিনবে, আমার দেশের তৈরি সুতা, ইম্পোর্ট বেসড ইকোনমি আর হবে না। আমরা আপনি কি মনে করেন আমাদের সক্ষমতা আছে? আমাদের সক্ষমতা আছে, আমরা সুতা উৎপাদন করতে পারি, কিন্তু আমাদের দেশে ইন্ডিয়ান সুতা, একটা দেশে 85% এক্সপোর্ট যে সেক্টরটা করে সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে সেক্টর। অনেক পণ্যের ক্ষেত্রে অনেক সময় আলোচনাটা হয় যে আমার এখানকার উৎপাদিত পণ্য কিনলে যেই দামে কিনতে পারি, আমি বাইরে থেকে ইম্পোর্ট করাটা অনেক কম দামে কিনতে পারি। আমি জানি না সেটা ডিবেটেবল। আমার বাইরের পণ্য যদি ওদের প্রণোদনা জড়িত থাকে তাহলে ওটা কম, সেটা কিন্তু আমার সরকার মোকাবেলা করবে কোনো না কোনো কায়দা দিয়ে। দ্যাট ইজ অলসো পার্ট অফ দি প্ল্যান। আপনি এই প্ল্যানগুলো করবেন না, নেবেন না, ক্রমশ আপনি ইম্পোর্ট বেসড ইকোনমি হবেন। আমি একটা পরিসংখ্যান দিই আপনাকে। এই এত বড় সেক্টরে 14,000 কোটি টাকা ইম্পোর্ট 30,000-এ চলে গেল 1 বছরের মাথায় টেক্সটাইলে। তার মানে কি, আপনি কত বড় ডিপেন্ডেন্সি বাড়াইলেন ইম্পোর্টের জায়গায় গিয়ে। এটা যদি বহির্বিশ্ব হইতো, তার কোনো একটা সেক্টর, সবচেয়ে বড় সেক্টরে যদি এরকম একটা গ্রোথ হয়ে যায়, ইম্পোর্ট বেসড গ্রোথ, তারা কিন্তু আর ঘুমাবে না সারা রাত দিন। তারা চিন্তা করবে আমার ব্যবসাও গেল, আমার কর্মসংস্থানও চলে গেল, আমার ভ্যালু এডিশনও চলে গেল। এখন আমাদের সামনে আরেকটা বিপদ আসতেছে। আমি ছোট্টখাট্ট যে কোটার সাথে জড়িত সেটা বলি, আসলে এটা অ্যাপ্লিকেবল ফর অল। আপনারা এখন বই খাতা প্রিন্ট করতে পারছেন না, ছাপাতে পারছেন না, বানাতেও পারছেন না কাগজ, কারণ আপনার গ্যাস নাই, বিদ্যুৎ নাই। এখন আপনাকে দৌড়াই গিয়ে ইম্পোর্ট করতে হবে, সেখানেও মানি কিন্তু ড্রেইন হচ্ছে। আপনি ভ্যালু এডিশন আর কর্মসংস্থান দুটোই চলে যাচ্ছে। প্রতিটা সেক্টরে এভাবে আপনি কিন্তু প্রতিনিয়ত দুর্বল হচ্ছেন, এবং একটা পর্যায়ে যাবে যদি এগুলোকে এভাবেই করতে দেওয়া হয়, আপনার ক্রমশ আপনি কিন্তু এটার আপনার হাল আর ধরে রাখতে পারবেন না। আপনি একটা পর্যায়ে যাবে, তখন আপনার এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। আপনার কষ্ট হলো আপনার স্টুডেন্টদেরকে বলেন তোমরা ডিজিটাল বই ইউজ করো 6টা মাসের জন্য, আমার গ্যাস আসুক। অথবা কিন্তু আপনার টাকা কেন বিদেশে? ডিজিটাল বই আছে, সেটা তো সরকার চাইলেই আপনার অনলাইনেই ছাপাই দিতে পারে, উঠাই দিতে পারে, আপলোড করে দিতে পারে। এটাতে এখন আপনার, আমি মনে করি এইগুলো কোনো রকেট সায়েন্স না। আপনার সে হয়তো কষ্ট হবে, মোবাইলে পড়তে হতে পারে বা ল্যাপটপে পড়তে হবে, এটা সাময়িক, কিন্তু একটা দেশকে ইকোনমি রক্ষা করতে গিয়ে আমি মনে করি এতটুকু আমরা সহ্য করতে পারবো। জাপান তো একবেলাও খাইছিল, জাপানের সিটিজেনরা বলছে আমরা একবেলা মিল নেব, তারপরে আমাদের ইকোনমি ঠিক করব। তো আমার জনগণকে আপনি কমিউনিকেট করার সাথে সাথে প্ল্যানটাও দিয়ে দেন, কারণ আপনি কমিউনিকেট করছেন আপনার অক্ষমতা, আর আপনি সেখানে কোনো প্ল্যান দিচ্ছেন না। আপনাকে দুইটা একসাথ করেই দিতে হবে, অথবা আমাদের থেকে প্ল্যান নেন। আমরা তো বলছি, আপনাকে একটুকুই বলেছি যে অল্প একটু টপ আপের কারণে আপনার এত বড় সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ইট ইজ দি রিয়ালিটি। আপনি এখনও স্বপ্ন দেখছি আমরা বড় বড় প্রকল্পের, যখন আমার কাছে কোনো টাকা নাই। তো এগুলো তো সব হচ্ছে আবার ওই ধরনের চিন্তা ভাবনা যে আমি কিভাবে টাকা বানাবো বা কীভাবে অপচয় করব। কিছুদিন আগে দেখলাম একটা অস্বস্তিকর নিউজ যে এয়ারপোর্টে একটা গাছের মূল্য নাকি 1 লক্ষ টাকা, একটা বেগুন বিলিয়া যেটা 200 টাকা দিয়ে পাওয়া যায় সেটা নাকি 1 লক্ষ টাকা ইনভয়েস হয়েছে। আমি জানি না, একটা টিভি চ্যানেল এসছে যার কারণে আমি কোট করতে পারছি, নাহলে তো আমি তথ্যটা সঠিক না মনে করতাম। তো এরকমভাবে যদি আমরা আকাশচুম্বী চিন্তা করি, তাহলে তো আমার বাস্কেটে নাই পয়সা, যেখানে ঢালা দরকার সেখানে ঢালছি না, যেখানে যেই টাকাটা আপনি সার্কুলেশনে আনলে, এখনও তো একটা, আমি মনে করি একটা পলিসি দিতে পারেন যে আপনার সিন্ধুকের টাকা নিয়ে আসেন, ইন্ডাস্ট্রিতে ঢুকান, আমি টাকার উৎস জানতে চাইবো না। ইটস এ গুড পলিসি। আমি এটাকে ব্ল্যাক মানি বলবো না,
আমি বলবো যে আপনি বিনিয়োগ করলে আমি আপনার টাকার উৎস জানতে চাইবো না। দের ইজ এ ডিসেন্সি। আর ব্ল্যাক মালিকে সাদা করবো, এটা তো একদম একটা, আমি মনে করি বিছড়ে একটা ব্যাপার। আপনি আবার কিছু টাকাও নেবেন, সেটাও হতে যাচ্ছে না, কারণ কে এখন এই কাজ করতে যাবে? আমাকে যদি বলেন, আমি কালকে রাতে পেড আপ ক্যাপিটাল ইনক্রিজ করে আমার বাস্কেটে কিছু থাকলে আমি বিনিয়োগ করব। বিনিয়োগ করার সুযোগটাও কিন্তু আপনি হাত বেঁধে দিচ্ছেন। আপনার টাকা পাইলেন কোথায়? এনবিআরের চাপ, অমুকের চাপ। এই ভঙ্গুর ইকোনমিতে আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে। তো অনেক পলিসি আছে, অনেক ব্যবসায়ীদের সাথে ডায়লগ করার সুযোগ আছে। বিসিসিআই একটা একটা অ্যাসোসিয়েশন হয়ে বসে আছে গত 2-3 বছর ধরে। তো আপনি ডায়লগ করবেন কার সাথে? আর সেক্টর বাই সেক্টর যদি আপনি প্রতিদিন নিয়ত ঘুরতে হয়, সেটাও সম্ভব না। তো আমি মনে করি বিসিসিআইকেও আপনার ঠিক করে আনা দরকার, ওদের ইলেকশনটাও কন্ডাক্ট করা দরকার, ওখানে নেতৃত্ব আসা দরকার, কম্পিটিশন হওয়া দরকার, মেধার দিয়ে মানুষ আসা দরকার, এবং সরকারের সাথে ডায়ালগ করবে, পলিসি মেকিংয়ে, পলিসি ফর্মুলেশনে পার্টিসিপেট করবে। আমরা কিন্তু পারি না পলিসি ফর্মুলেশনে পার্টিসিপেট করতে। আমরা ঘুম থেকে উঠি, দেখি যে পলিসি হয়ে গেছে, এসআরওটা পেয়ে গেছি, পরে গিয়ে আবার দৌড়াদৌড়ি করি, আবার বুঝাইতে হয়। যেমন একটা এসআরও হয়েছিল ইন্ডিয়া থেকে, আপনার যে তুলার বা সুতার বিভিন্ন রকম 2% আপনাকে ডিউটি দিতে হবে, এসআরও হয়ে গেছে তুলার উপরে। আরে হইলে তো সুতার উপরে হইতে পারে, কারণ তুলা দিয়ে যে সুতা করবো আমি ভ্যালুডেশনটা আমার দেশে করছি, হইলে সুতার উপর হবে, তুলার উপরে তো হবে না। দিছে তুলার উপরে 2%, অ্যান্ড 2% ইজ এ হিউজ মানি। যতবারই টার্ন ওভার করছেন 2% অ্যাড হচ্ছে, ইভেনচুয়ালি 10%-এর উপরে চলে যায়। তো আপনি লাভ করবেন কি, ফ্যাক্টরি চালাবেন কি? এটা তো সহায়ক পলিসি না। কিন্তু এগুলো করার আগে আমাদেরকে ডাকা হয় না। তো করবার অনেক কিছুই আছে, এখনো আমি মনে করি, আমি হোপফুল, করবার অনেক কিছু আছে। মাসুদ রিয়াজ। জি, কি করা যেতে পারে? আমাদের আমি 3টা গ্রুপ অফ ইস্যুস দেখছি। একটা হলো এই মুহূর্তে, প্রথম গ্রুপটা হলো এক্সিস্টেন্সিয়াল, অস্তিত্বের, অর্থনীতির অস্তিত্বের ইস্যু হয়ে গেছে। সেটাকে সর্বাধিক আর্জেন্সি দিতে হবে। 4টা জিনিস আছে সেখানে। এই 4টার যে কোনো, বিশেষ করে মানে এই 4টা অর্থনীতিকে ধসের দিকে নিয়ে যেতে পারে, কলাপস। এবং আমি আশা করব যে সরকার সেটা মানে বুঝতে পারছে, কারণ সরকারের কিন্তু, আমরা আলাপ করছিলাম অনুষ্ঠান শুরুর আগে, ওনারা কিন্তু অনেকগুলো অ্যাসেট নিয়ে এসছেন। এটা চমৎকার ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড হয়েছে, 2/3 মেজরিটি। আমি আভ্যন্তরীণ রাজনীতিতে ওনাদের জন্য এমন কোনো বাধা এখন দেখছি না, বড় ডিসরাপশন। জিও পলিটিক্স এই দেশের জন্য সবসময় ইম্পর্টেন্ট, সেটাও আমার মনে হয় ভালো খারাপ মিলিয়ে অন দ্য নেট ফেভারেবলি আছে। তো আমি আশা করব যে অর্থনীতির যেগুলো এক্সিস্টেন্সিয়াল ইস্যু, যেগুলো ধসের দিকে নিয়ে যেতে পারে, সেগুলোকে ওনারা ইমিডিয়েটলি মানে বুঝবেন এবং অ্যাকশন নেবেন। সেখানে এনার্জি, আমরা একটু আগে বললাম, ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ। আমরা কিন্তু নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। যত পারি আমরা ম্যানুফ্যাকচারিং ভ্যালু এডিশন করবো, কিন্তু আমার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করতে হয়, আমার র মেটেরিয়াল তুলা ইম্পোর্ট করতে হয়, আমাকে কিন্তু কৃষির উপকরণ মোস্টলি ইম্পোর্ট করতে হয়, আমাকে ফার্মাসিউটিক্যালের যে জীবন রক্ষাকারী ওষুধ মোস্টলি ফর্মুলেশন ইম্পোর্ট করতে হয়। সো এইখানে ফরেন এক্সচেঞ্জ যখন আনস্টেবল হয়ে যায়, ফরেন এক্সচেঞ্জ সিনারিওটা, এটা পুরো অর্থনীতিকে নাড়িয়ে দেয়। এবং সেটা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য, ইফ ইট ইজ এ ফরেন এক্সচেঞ্জ লেড ইস্যু, ব্যালেন্স অফ পেমেন্ট রিলেটেড ইস্যু, আমরা আভ্যন্তরীণভাবে এটা থেকে বেরিয়ে আসার মতো এটা সম্ভব না। তখন আইএমএফের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। আর তার সাথে আছে 4 নম্বর ইনফ্লেশন। এই ইনফ্লেশন আমি যতদিন ঠিক না করব, ব্যবসা বাণিজ্যের চাহিদা, মার্কেটের চাহিদা বাড়বে না। আপনি ওদের জন্য যতই লোন, হ্যাঁ যারা স্ট্রাগল করছে তাদের জন্য আপনাকে কিছু সলিউশন দিতে হবে, কিন্তু নতুন আপনি যতই তাদের জন্য 60,000 কোটি টাকার একটা স্টিমুলাসের কথা বলা হচ্ছে, আমরা যতই দিই চাহিদা হবে না কিন্তু, কারণ ও যদি বিক্রি করতে না পারে, ও নতুন লোন নিয়ে সেটাকে, যে গুড বিজনেসম্যান, সে তো আর ডিফল্ট করবে না। সুতরাং এই 4টাকে আমার ইমিডিয়েট সলিউশনে নিতে হবে। এবং সেই জায়গায় আমি যেটা বলবো যে এনার্জির ক্ষেত্রে এই 6 মাসের সম্পূর্ণ সমাধান আমরা আশা করিনি, কিন্তু আমরা ভাবছিলাম, ফর এক্সাম্পল কাতার যখন ফোর্স মেজর ডিক্লেয়ার করলো মার্চে, আমার 60-65% এলএনজি এখান থেকে আসতো এবং মূল লং টার্ম কন্ট্রাক্ট, আমি কিন্তু আজ পর্যন্ত আর দ্বিতীয় কোনো লং টার্ম কন্ট্রাক্ট রিপ্লেসমেন্ট হিসেবে আনতে পারিনি। 5 মাস তো লাগার কথা না আমার লং টার্ম কন্ট্রাক্ট। ম্যাক্সিমাম মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, অন্য একটা দেশের সাথে হয়তো আমার ম্যাক্সিমাম 60 দিন লাগার কথা। তো এটার দিকে দেখতে হবে। সেকেন্ড, আমার রাসেল একটু আগে বলছিল ইন্টারিমের সময় এফএসআরইউ ক্যান্সেল করেছে, কিন্তু
আরেকটা রিপ্লেসমেন্টে যায়নি। 39টার মতো রিনিউয়েবল এলওআই ব্ল্যাঙ্কেট ক্যান্সেল করেছিল, বাছবিচার না করে কে ভালো কে খারাপ, কে রাজনৈতিক কে অরাজনৈতিক, কিন্তু করার পরে আবার যে ওটাকে চালু করে রিনিউয়েবল পাইপলাইনটা দাঁড়া করাবে সেটাকে 18 মাসে কিন্তু হয়নি, এই 6 মাসেও হয়নি। সো আমরা 24 মাস লুজ করে ফেলেছি। এই জায়গাগুলো আমার ইমিডিয়েটলি এনার্জিতে হাত দিতে হবে। আর মিডিয়াম টার্মে এনার্জি, আমার মাটির নিচে যে গ্যাস আর কয়লা আছে, আমাকে ওটা উঠানো ছাড়া কোনো উপায় নেই। কে উঠাবে সেটা নিয়ে আবার বিতর্ক, আমি উঠাবো না, সেখানে যার ক্যাপাসিটি আছে, যার সক্ষমতা, তাকেই দিতে হবে। এটা ইমিডিয়েট। আমি আর 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি রাসেল। আর এগুলা আপনি যখন এক্সিস্টেন্সিয়ালগুলোকে ম্যানেজ করবেন, এটার মানে এই না যে যেগুলো আপনার মধ্যবর্তী ইস্যু সেগুলোর ব্যাপারে আপনি বসে থাকবেন, সেগুলো হবে আপনার সেকেন্ড প্যাকেজ। সেখানে আছে রেগুলেটরি এনভায়রনমেন্ট। আপনি বলছিলেন একটু আমার রেড টেপের অবস্থা খুব খারাপ। রাসেল যে এক্সাম্পল দিল, 2% কটনের উপর ইস্যু হয়ে গেছে, এই পলিসি কেউ জানেও না। সুতরাং এখানে আমার রেড টেপ রেগুলেটরি ফর্মুলেশনে বড় প্রবলেম আছে। আমার একটু আগে আমি বলছিলাম পোর্ট এবং কাস্টমস ক্লিয়ারেন্স, ট্রেড ফ্যাসিলিটেশন। আমরা তো এক্সপোর্ট ডিমান্ডটা আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট। সেখানে ট্রেড ফ্যাসিলিটেশনে আমরা অনেক পিছিয়ে গেছি। ইন্ডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ওদের সাথে আমরা কম্পিট করতে পারছি না। স্পিড টু মার্কেট, কস্ট টু মার্কেট, এই জায়গাগুলোতে আমাকে মিডিয়াম টার্মে হাত দিতে হবে। আরও আছে, কিন্তু আমি সংক্ষেপে বলছি। আর থার্ড, আমার অর্থনীতির গ্রোথ ড্রাইভার্স বাড়াতে হবে। টেক্সটাইল আর আরএমজি কতদিন টানবে? ওনারা তো টানছেন 4 দশক ধরে। আমার নতুন গ্রোথ ড্রাইভার যে সেক্টরাল ডাইভার্সিফিকেশন, সেই জায়গাটার জন্য এখন থেকে কাজ করতে হবে। আর লং টার্ম ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেট আপনি বললেন, সেটার অবস্থা শূন্য বাংলাদেশে। সেটা একটু আপনার কাছ থেকে শুনতে আসি, তার আগে শওকত রাসেল। আপনার সামনে আরও ভয়াবহ দিন আসছে। আমি গ্যাস সম্বন্ধে আপনাদের কতটুকু ধারণা আমি জানি না। তো প্যানিক তো সরকারও ছড়াচ্ছে না, শুধু আপনিও ছড়াচ্ছেন। আমি ছড়াচ্ছি কারণ এটা আমরা যদি এটাকে ফ্ল্যাগ না করি, আমাদের সিদ্ধান্তগুলো ভুল হবে। যেমন গ্যাস যখন ডিপ্লিট করে, আপনি একটা কূপে কিন্তু গ্যাস কিন্তু এটা ন্যাচারাল যে আস্তে 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 কমবে। তো এটা কমতে কমতে একটা জায়গায় যায়, এরপরের কমাটা কিন্তু আস্তে আস্তে না, এটাকে বলে ফ্রি ফল, ধাপাস করে পড়বে। তখন কিন্তু ইউর লুকিং অ্যাট এ কান্ট্রি ব্ল্যাকআউট। দেশ ব্ল্যাকআউট হবে, ইন্টারনেট ব্ল্যাকআউট হবে। কারণ ইন্টারনেটের যে কেবল, এটাও আরেকটা টপিক, যে কেবলটা সেটা কিন্তু ওর বয়স হয়ে গেছে, ওটার রিপ্লেসমেন্টের টাইমও পার হয়ে গেছে, কিন্তু নতুন কেবল আসছে না চায়না থেকে। কারণ কি, ওখানে নাকি আবার আমেরিকার কোনো খবরদারি আছে বা তাদের নাকি অনুমতি লাগবে। তো এইভাবে যদি সিদ্ধান্তহীনতার কারণে, আপনার চুক্তি আছে আমেরিকার সঙ্গে, চুক্তিটা আগে পরেরও একটা ব্যাপার আছে। চুক্তি আগে হয়েছে না পরে হয়েছে? আর আগে যদি হয়ে থাকে তাহলে আমি নেগোশিয়েট করতে ব্যর্থ হচ্ছি, খলিল সাহেব ব্যর্থ হচ্ছে। কারণ এটা তো চায়নার সাথে আপনি এলসি দিয়ে কেনা হয়ে গেছে চুক্তির আগে। দেন ইউ কনভিন্স আমেরিকান এম্বাসি অর ইনফ্লুয়েন্স যে এটা তো আগের ডিল, পরের ডিলে আমরা সচেতন হব। এখন মনে করেন রূপপুর পাওয়ার প্ল্যান্ট রাশিয়া থেকে আমরা করেছি, এটাতে আমাদের $12 বিলিয়ন হয়ে গেছে। এই 12 বিলিয়নের মধ্যে পাওয়ার প্ল্যান্টের বাইরে কিন্তু খরচ হয়েছে 6 বিলিয়নের উপরে, কারণ ইনফ্রাস্ট্রাকচারের দরকার ছিল। এরপরে যেটা হবে সেম সাইজ, সেটা হাফ হবে, কারণ ইনফ্রাস্ট্রাকচারটা আমার রিপিট হচ্ছে না। যে বাসাগুলো আমি বানিয়েছি 3000-4000 লোক থাকবার জন্য, আমি এটা পার্সোনালি আমার সুযোগ হয়েছে ভিজিট করার অ্যাজ এ গভর্নমেন্ট ডেলিগেশন। তো আমি যেটা দেখতে পেরেছি, উপলব্ধি করে পেরেছি, আর এই পাওয়ার প্ল্যান্টের আসলে বেশ কিছু জিনিস নাই। এটা একটা চেম্বার যেখানে রিঅ্যাক্টরটা ফাংশন করে, আর কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি আছে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়। ম্যাক্সিমামটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, বাকিটা হচ্ছে গ্রিড। ওটা কিন্তু সরকার করে ফেলেছে। প্রথমবারে যে পেমেন্টটা আমরা করেছি, পরের বারে কিন্তু অর্ধেকের থেকেও কম লাগার কথা। এখন পরের বার কি এই আমেরিকার সাথে কন্ট্রাক্টের কারণে আমরা কি এটাকে আবার করতে পারবো? ইটস এ কোয়েশ্চেন মার্ক। যদি না করি, এটা আমাদের জাতীয় লস। তো আমরা এরকম একটা কন্ট্রাক্ট করব কেন? বিদায়ের 1 ঘন্টা আগে এটা, বা 1 দিন আগে, বা অফিস খুলে রেখে। এটাই তো রিফ্লেক্ট করে আপনার এখানে আপনার অসৎ একটা ছিল, উদ্দেশ্য ছিল না। 6 মাস আগে করতেন, আমাদের রিয়াকশন নিতেন। আপনি অফিস ছাড়ার আগের দিন করছেন, আর আমাদের ব্যবসায়ীদেরকে অনবোর্ড করছেন ট্রেড ডেফিসিট কমানোর জন্য। এই তুমি চাল আনো, তুমি তুলা আনো, তুমি এটা আনো। আমরা আপনাদের কথার মতো সরলভাবে আমরা ইম্পোর্ট করা শুরু করে দিলাম। কিন্তু আমাদেরকে ডাকে রেখে আপনি এরকম একটা কন্ট্রাক্ট করলেন, যেখানে আপনার দেশের যে সার্বভৌমত্ব সব কিছু বিক্রি করে দিয়েছেন। এখন আপনাকে অ্যাকচুয়াল নড়তে গেলেও ওদের পারমিশন লাগে।
ওরা যদি বলে যে হ্যাঁ আপনি এর থেকে তেল কিনতে পারবেন না তাহলে আপনি পারবেন না, এর থেকে যদি আপনি কেবল নিতে পারবেন না তাহলে পারবেন না, ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে। তো এইভাবে আমি মনে করি ঢালাওভাবে ইনি সরকার এটা দেশ জাতির উপরে অন্যায় করেছেন। উনি হয়তো ভালো মানুষ, সদ্দেহভাজন, কিন্তু এটা উনি একটা জাতির সাথে বেইমানি করে গেলেন। আর ওনার যত রকম পারমিশন, কোর্ট কাচারি সবই উনি কমপ্লিট করে গেছেন। এমনকি ট্যাক্স দেখেন, ওনার যে ট্যাক্স নিয়ে সমস্যা আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনার উনি যে ট্যাক্স এক্সামশনটা নিল এবং গোয়িং ফরওয়ার্ড তাও বোধহয় নিছে। আমার কথা হচ্ছে আপনি ট্যাক্স দিয়ে এসে চ্যারিটি করবেন। আপনি মসজিদ বানানোর শখ হয়েছে, আফটার ট্যাক্স উদ্বৃত্ত টাকাতে আপনি মসজিদ বানান। কিন্তু আপনি মসজিদ বানায় যদি বলেন এটা ট্যাক্স এক্সাম্পট, তাইলে হবে না। ওনার সবগুলো এসে এরকম সিস্টেম, আমি এখানে দিচ্ছি নন প্রফিট, এখানে দিচ্ছি নন প্রফিট, এগুলো ট্যাক্সড হবে না। আসলে তো আপনাকে ট্যাক্স দিয়ে আসতে হবে, এটা দ্যাট ইজ দি কোম্পানি ল, কর্পোরেট ল। তো উনি করেছেন, কিভাবে করেছেন উনি জানেন। উনি যেভাবে সুযোগ পাইছেন, আমাদেরকে ওই ফর্মুলা দেখ, রোডম্যাপ দেখ, আমরাও একই ফর্মুলা করতে পারি। আমি তার কবরে নিয়ে যেতে পারবো না, আমার ফ্যাক্টরি, আমিও ওগুলোকে নন প্রফিট ডিক্লেয়ার করে দিই, আমিও ট্যাক্স এক্সামশন নেই, কিন্তু আমার বেলায় হয়তো সেটা হবে না। তো উনি সুবিধাও নিছেন, আবার দেশটাকে শেষ করে ধ্বংস করে দিয়ে গেছেন। এটা আমার আজকের জন্য এতটুকুই জি থাকবে। মাসুদ রিয়াজ। জি, আপনি Capital ক্যাপিটাল market মার্কেটের কথা বলছিলেন। এটা আসলে বাংলাদেশের দুর্ভাগ্য যে কয়েক দশক, মানে আমরা 90-এর মানে আমাদের গ্রোথ, বেসরকারি খাত নির্ভর গ্রোথ শুরু হয়েছে 70-এর দশকের শেষে। শেষ দিক থেকে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যখন আপনার কন্ট্রোলড ইকোনমিকে প্রাইভেট সেক্টর কে ওপেন মার্কেট ইকোনমি, এবং তারপর 80, 90, 2000-এর পরের দশকগুলোতে ধীরে গ্রো করেছে। একটা জিনিস বাংলাদেশের কখনো গ্রো করলো না, সেটা হলো ক্যাপিটাল মার্কেট। আমাদের এখনো 2026-এ এসেও 90% ফাইন্যান্স আসে ব্যাংকিং সেক্টর থেকে। আর লং টার্ম ফাইন্যান্স মানে ক্যাপিটাল মার্কেটের মানে যে অস্তিত্ব, এটা মানে থাকা না থাকা একই। আমাদের মার্কেট ক্যাপস, জিডিপির মার্কেট ক্যাপিটালাইজেশন 7-8% জিডিপির, ইন্ডিয়ার 100%-এর উপরে। ওর কিন্তু $3 ট্রিলিয়ন উপর জিডিপি, তারপরেও 100%-এর উপরে তার মার্কেট ক্যাপস। আমাদের আমরা বলি অ্যাসেট আন্ডার ইউটিলাইজেশন, হ্যাঁ, AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, আমাদের হলো জিডিপির 1%-এর কম। ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম এদের 16, 17, 18%, মালয়েশিয়ার 55%। তা আমার রাসেলের মতো অন্টারপ্রেনররা, ওদের তো ব্যাংকের কাছে যাওয়া ছাড়া উপায় নাই, এবং ওখানে দুইটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এক হলো ওদের যখন মানে পে ব্যাক পিরিয়ড 7 বছর, 8 বছর, 9 বছর, ফান্ড পাচ্ছে 5 বছরের জন্য ম্যাক্সিমাম। আর সেকেন্ড, ব্যাংকের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে। 1 বছর হলো মানে তাদের ডিপোজিট অ্যাভারেজ ডিউরেশন, সেই ডিপোজিট ইউজ করে টাকা দিতে হচ্ছে 5 বছর বা 3 বছরের জন্য। অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচ। আমাদের যে আজকে হেভি NPL পৃথিবীর হাইয়েস্ট, অবভিয়াসলি এটা সবচেয়ে বড় কারণ হলো এটা লুটপাট, রাজনৈতিক মদতপুষ্ট লুটপাট। আরও একটা কারণ হলো এই যে অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচ। 1 বছরের ডিপোজিট অ্যাভারেজ ইউজ করে যখন 5 বছরের লেন্ডিং করা হয়, এইটা আপনাকে NPL-এ যেতে একটা অংশ বাধ্য এখানে, হ্যাঁ। তো এইটা ক্যাপিটাল মার্কেট থেকে আসার কথা ছিল, কিন্তু আমার আজকে কয়েক দশকে এটা আমরা আনতে পারিনি। 5ই অগস্ট পূর্ববর্তী এটা ক্যাপিটাল মার্কেট, তার রেগুলেটর, এটা পুরোটা ছিল আমরা বলবো যে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বা ভেস্টেড। 5ই অগস্ট পরবর্তী ছিল সবচেয়ে অযোগ্য এইটার যে ওভারঅল ম্যানেজমেন্ট ক্যাপিটাল মার্কেটের। অ্যাজ এ রেজাল্ট এগেইন এই সরকার যে জিনিসগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তার মধ্যে একটা হলো একেবারে অলমোস্ট নন এক্সিস্টেন্ট একটা ক্যাপিটাল মার্কেট। সেখানে এখন বোধহয় 2-2.5 মাস হলো একটা নতুন কমিশন করেছেন ওনারা, নতুন রেগুলেটর, কিন্তু সেটাও বোধহয় অনেক সময় নিয়েছেন। আমরা সবাই আশা করছিলাম বাংলাদেশ ব্যাংকে যে পরিবর্তনটা যেই প্রসেসেই হয়ে থাকুক, সেটা ভালো খারাপ সেটাতে অন্য বিষয়, কিন্তু অ্যাটলিস্ট 10 দিনের মধ্যে একটা চেঞ্জ এসছে। কিন্তু ক্যাপিটাল মার্কেটের যে পলিসি রেগুলেটরি ইনস্টিটিউশন, এই চেঞ্জটা আস্তে আস্তে জুন মাস হয়ে গেছে। আমার মনে হয় এত সময় লাগা উচিত ছিল না। এখন আমরা শুনছি আশার আলো কিছু বলছেন পলিসি মেকাররা, যে বাইরে থেকে এবং দেশের ভেতর থেকে ক্যাপিটাল রেইজ করা হবে, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা না গিয়ে। ঠিক আছে, সেটা ভালো জিনিস, কিন্তু
আমরা সেই রোড ম্যাপটা দেখছি না। মানে অনেক বিদেশি বিনিয়োগ না ক্যাপিটাল মার্কেটে হবে বলে ধারণা। আমি এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা, অনেক বড় বড় সেইখানে অনেক বিগ নেমস এর কথা আমরা শুনি। সেইখানে এই ক্যাপিটাল মার্কেটে আমি বাংলাদেশের যে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেটের তো তাও পার্শিয়াল, শুধু স্টক মার্কেট আছে, বন্ড মার্কেট নাই, ডেরিভেটিভ তো নাই। এই মার্কেটের বর্তমান যে অবস্থা, সেখানে আপনি খুব বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পাবেন। আমার রিফর্মস করে পুরো অর্থনীতি আগালে দেশের রেটিং, আমার কান্ট্রি রেটিং কত আপনি বলেন? আমার এই মুহূর্তে 3টা বড় গ্লোবাল রেটিং এজেন্সি, মূল 3টা, ফিচ, মুডিজ, S&P, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, সবার রেটিংটা বাংলাদেশের একটু নিচের দিকে। কিন্তু তার চেয়ে ভয়ের বিষয় হলো, এই গত 2 মাসে তারা 3টাই বাংলাদেশের আউটলুক সেটাকে নেগেটিভে নিয়ে গেছে। আর এই 3টাই যখন নেগেটিভে নেয়, আর আমার বর্তমানে এনার্জি মিলে যে অবস্থা, সম্ভাবনা খুব বেশি যে অ্যাকচুয়াল রেটিং এই বছরের শেষের দিকে গিয়ে ডাউনগ্রেডেড হয়ে যাবে। তো যখন ডাউনগ্রেডেড হবে, এই কান্ট্রি রেটিংয়ে তো আমার ইনভেস্টমেন্ট আনা ডিফিকাল্ট। আরেকটা ওনারা বলছেন যে বাইরে থেকে একুইটি উঠানো হবে। ভালো, এটা তো সরকারের অনেক অ্যাসেট আছে, এগুলোকে অ্যাসেট মনিটাইজ করা উচিত ছিল আরো 15, 10, 20 বছর আগে। আমরা কখনো করিনি, শুধু ট্যাক্স আর লোনের উপর সরকারি ফাইন্যান্স নির্ভরশীল। আমরা ব্রিজ, পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজকে অ্যাসেট বাস্কেট করে 20% আপনি লন্ডন স্টক এক্সচেঞ্জে করে দেন। কিন্তু মুশকিল হলো এই রেটিং নিয়ে আর গ্লোবাল মার্কেটের যে অবস্থা, গ্লোবাল মার্কেট থেকে আমার 12-14% হায়ার মানে বড় করতে হবে, সেটা এই মুহূর্তে আমাদের সময় নেই। দুই-তিন মিনিট সময়। এমন একটা জায়গা যেটা আগে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি। আপনি দেখেন, একটা কোম্পানি বেক্সিমকো লিমিটেড নাম দিয়েছে, তার কোনো ফিজিক্যাল অ্যাসেট নেই, কিন্তু বাজারে বেচা কেনা হয়। তারপরে গ্রিনফিল্ড প্রজেক্ট নাম দিয়ে আপনি টাকা তুলে ফেলেছেন, 10 গুণ টাকা তুলেছেন, যেটা আপনার প্রয়োজনের চেয়ে অনেক বেশি। আর যে রেগুলেটরি কমিশন ছিল, তারা তো টোটাল কারাপশন করে গেছে। আর এই মুহূর্তে আমি অনেকবার আমাদের মাননীয় ফাইন্যান্স উপদেষ্টা মন্ত্রী সাহেবের থেকে শুনি ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে, ওনার খুবই একটা ভালো লাগার জায়গায়। কিন্তু বর্তমান বাজারে টাকা, মানি ইজ ড্রাই। এখন আমাদের মানি সংকটে আছি। এখন আপনি ফান্ড রেজ করবেন কোত্থেকে? বহির্বিশ্ব থেকে করবেন? বহির্বিশ্ব দেখবে আপনার কাছে কি আছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার কি আছে, আপনার রেটিং কোথায়, আপনার কাছে যে আমি বিনিয়োগ করবো, আমি কি ওখানে গিয়ে প্রোডাক্টিভ কিছু করতে পারবো কি করতে পারবো না। তো এই সব কিছু চিন্তা করলে ক্যাপিটাল মার্কেট গ্রো করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমরা স্টার্ট করছি 10 লাইনের গার্মেন্টস, সেটাও আমরা পাবলিক ইস্যুতে নিয়ে আসছিলাম। ওইখান থেকে অনেকে অনেক দূরও গেছে, অনেক বড় হয়েছে, কিন্তু দিজ আর অল কটেজ ইন্ডাস্ট্রিজ। কিন্তু যখন আমাদের স্টিল হয়, আজকে BSRM, AKS, তারপরে অনেক বড় বড় ফ্যাক্টরি হয়েছে, কিন্তু তাদের যাওয়া উচিত ছিল ক্যাপিটাল মার্কেটে। তা এখন তারা কিন্তু আবার বিপাকে পড়ে গেছে। এত বড় ফান্ড নিয়ে দেশে, এত বড় ওভারহেড নিয়ে তারা টাকা যদি ফেরত দিতে যায়, এটা এক্সপেন্সিভ টাকা হয়ে যাচ্ছে, কারণ কোনো প্রজেক্ট হচ্ছে না, তাদের স্টিল বিক্রি হচ্ছে না, তাদের সিমেন্ট বিক্রি হচ্ছে না। তো তাদের ক্যাপিটাল মার্কেট তখনই গ্রো করা উচিত ছিল, বা সরকারের পলিসি এনকারেজ করা উচিত ছিল যে আমরা ক্যাপিটাল মার্কেটটাকে একটু এনকারেজ করি। এখন আপনি ভাঙা বাস্কেট নিয়ে এইসব গল্প দেওয়া আপনার বহুত সময় লেগে যাবে। ইউ আর লুকিং এট আনাদার 25 years, ইটস নট এটা আগামী 7 দিন 10 দিনের টপিক না। থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মাসুদ রিয়াজ এবং আমি স্যার শওকত আজিজ রাসেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক আশার কথা আমরা শুনেছি এবং পরিকল্পনার কথাও শুনেছি। কল্পনাটা হয়তো মুখ থুবড়ে পড়তে পারে, আশঙ্কা অনেকেই করছেন। সরকারের কর্তা ব্যক্তিরাও আকার ইঙ্গিতে যা বলছেন তাতে সেটাই দাঁড়াবে, পরি হয়তো আকাশে উঠতে থাকবে। কিন্তু জনগণের শেষ পর্যন্ত কী হবে? জনমনে নানা অস্বস্তি আছে, বিশেষ করে গতিটা লক্ষণীয় নয়। একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে 1 দশকের বেশি সময় যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সময়টা গেছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে যে গতিটা দরকার ছিল, সেই গতিটা আসলে অনুপস্থিত। আকাঙ্ক্ষাটা হয়তো আছে, বয়ানও অনেক আছে, সুন্দর সুন্দর কথা আছে, এবং যেগুলো হয়তো বাস্তবায়নযোগ্য, কিন্তু বাস্তবায়নের জন্যে যে চেষ্টাটা থাকা দরকার, যে টিমটা থাকা দরকার, সেটা দেখা যাচ্ছে না। ওনারা বলছেন ওনাদের ভাষায় কাজগুলো এলোমেলো, কোনো সিস্টেমেটিক অর্গানাইজড ওয়েতে কিছু করা হচ্ছে না। আরেকটা হচ্ছে যে সরকার আসলে কি করতে চাইছে, কিভাবে করবে,
এখানে ডিনায়ালের যে প্রবণতা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আছে, বিশেষ করে সরকারগুলোর মধ্যে, সেখান থেকে বেরোবার লক্ষণটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। এবং সরকার কি করতে চাইছে সেটাকে বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে উপস্থাপন করবার যে কমিউনিকেশন স্কিল, সেটাও লক্ষণীয় নয়। আবার জনগণের কথা শুনবার যে চেষ্টা এবং সেটাকে বিবেচনায় নেওয়া, সেটা অনুপস্থিত। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন যে তাদের কথা শুনছেন না, তাদের কাছে তারাও প্ল্যান দিতে পারেন, সেই প্ল্যান নিতে চাইছেন না হয়তো, বা আগ্রহটা কম। সব মিলিয়ে যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, এটা এক ধরনের বিপজ্জনক অবস্থার মধ্যে। কিন্তু সরকারের জন্য অনুকূল বেশ কিছু পরিবেশও আছে, সেটা ওনারা বলছিলেন যে তাদের প্রবল বাধা নেই, জনগণ এখন পর্যন্ত তাদেরকে সময় দিতে চাইছে, এবং আন্তর্জাতিক পরিবেশটাও মোটামুটি, এখানে হয়তো অনেক রকমের ঝুঁকি আছে, কিন্তু সেখানে অনেক রকমের অপরচুনিটিও আছে, সেটাকে কাজে লাগাবার যে চেষ্টা, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। আমরা আশা করব যে সময় একেবারে ফুরিয়ে গেছে সেটা বলা যাবে না, কিন্তু যা কিছু করবার খুব দ্রুততার সঙ্গে করতে হবে। দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে, আপনি যে সময়ে ক্ষমতায় নাও থাকতে পারেন সেরকম সময়ের জন্য পরিকল্পনা করতে হবে, মধ্যমেয়াদী পরিকল্পনা, এবং কিছু আশু সমস্যা সমাধানের জন্য দ্রুত এবং কঠোর পরিকল্পনা নিতে হবে, যেখানে হয়তো জনতুষ্টির কোনো সুযোগ থাকবে না, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেটা করতে হবে। আমরা আশা করি যে সরকার এই বিষয়গুলো বিবেচনার মধ্যে নেবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা।